প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইব্রাহিম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ। তোমরা জানো আমরা গত 3টি ক্লাস করিয়েছিলাম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির উপর। গত ক্লাসে আমরা একটি ম্যাথ করিয়েছি, আজকেও আমরা একটা ম্যাথ সমাধান করার চেষ্টা করব। আমরা একটু প্রশ্নের দিকে খেয়াল করি। প্রথমে আমরা যেটা বলি, প্রশ্ন বুঝতে পারা মানে হচ্ছে যে কি তুমি আনসারের অর্ধেক পারা। তো আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নে লেখা আছে আমাদের স্থির ব্যয়ের পরিমাণ হচ্ছে 8 লক্ষ টাকা, বিক্রয়ের পরিমাণ হচ্ছে 12,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আমরা একটা পণ্য বিক্রি করি 200 টাকা করে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একটা পণ্য তৈরি করতে আমার পরিবর্তনশীল যে ব্যয়গুলো আছে সেই ব্যয়ের পরিমাণ হচ্ছে 120 টাকা। তো আমরা প্রশ্নে যাওয়ার আগে যে জিনিসটা জানা খুবই দরকার, আমরা গত কয়েকটা ক্লাসে এটা বলেছিলাম যে পরিবর্তনশীল ব্যয়টা এমন একটি ব্যয় যেটা উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে। উৎপাদন যখন বাড়বে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণটাও বাড়বে, উৎপাদন কমলে পরিবর্তনশীল ব্যয়টাও কমবে। স্থির ব্যয়ের ক্ষেত্রে বলছিলাম উৎপাদনের একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় স্থির ব্যয়। তাহলে উৎপাদন যাই হোক না কেন ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, সেটা স্থির ব্যয়। আর উৎপাদনের সাথে সাথে পরিবর্তন হবে যেটা, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। দুটো ব্যয়ের মধ্যে একটা বৈশিষ্ট্যের কথা আমরা বলছিলাম, সেই বৈশিষ্ট্য হচ্ছে স্থির ব্যয়টা টোটাল অ্যামাউন্টটা, মোট অ্যামাউন্টটা স্থির থাকবে, কিন্তু এটা একক প্রতি পরিবর্তনশীল হবে। উৎপাদনের পরিমাণ বাড়লে এটা একক প্রতি কমে আসবে, উৎপাদনের পরিমাণ কমলে সেটা একক প্রতি বাড়বে। কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা একক প্রতি স্থির থাকে, বাট টোটাল অ্যামাউন্ট এটা পরিবর্তন হয়। যখন উৎপাদন বাড়বে টোটাল অ্যামাউন্টটা বৃদ্ধি পাবে, উৎপাদন কমলে টোটাল অ্যামাউন্টটাও কমবে। এগুলো আমাদের প্রশ্নের আলোচনা। আমরা এই প্রশ্নের উপর ভিত্তি করে প্রথম আমাকে যে জিনিসটা বের করতে বলছে, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত। আমরা বলছিলাম কন্ট্রিবিউশন মার্জিন এটার অনেকগুলো নাম হয়, সেটা কি কি? দত্তাংশ, অনুদান, অবদান, যেটাই তুমি বলো না কেন, সিএমও বলা হয় সংক্ষেপে, কন্ট্রিবিউশন মার্জিন। আমরা এখন যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে কন্ট্রিবিউশন মার্জিনটা তোমাকে বের করতে বলছে, সেটা বলছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত, অর্থাৎ একটা পণ্যের কন্ট্রিবিউশন মার্জিন কত। তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা দুইভাবে বের করতে হয়, একটা হচ্ছে একক প্রতি আর একটা হচ্ছে মোট। যখন তোমাকে মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলবে তখন তোমার মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীলের অ্যামাউন্টটা বাদ দিতে হবে। আর যখন তোমাকে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলবে তখন একটা পণ্যের বিক্রয় মূল্য থেকে একটা পণ্যের পরিবর্তনশীল ব্যয়টা বাদ। তাহলে আমরা যদি আনসারটা করার চেষ্টা করি, প্রথমে আমরা ক নাম্বারটা আনসার করার চেষ্টা করতেছি। সেখানে বলছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এটা হচ্ছে একক প্রতি বিক্রয় বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে তুমি জানো একক প্রতি বিক্রয়, তোমার প্রশ্নে লেখা আছে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সেটাও প্রশ্নে লেখা আছে 120 টাকা। যখন তুমি 200 টাকা থেকে 120 টাকা বাদ দিবা সেটা হচ্ছে 80 টাকা। এই হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন শব্দটাকে আমরা কি লিখতে পারি বলছিলাম? সিএম লিখতে পারি, আমরা চাইলে দত্তাংশ লিখতে পারি, আমরা চাইলে অবদান লিখতে পারি, আমরা চাইলে অনুদান লিখতে পারি। এখন প্রশ্নে যেটা বলবে তখন তুমি সেটাই লিখবা, বাট মনে রাখতে হবে কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম, দত্তাংশ, অবদান, অনুদান একই কথা। তাহলে একক প্রতি একটা পণ্যের কন্ট্রিবিউশন মার্জিন সবসময় মনে রাখতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন মানেই হচ্ছে পণ্যের বিক্রয় মূল্য থেকে পণ্যের পরিবর্তনশীল ব্যয়টা বাদ। তাহলে একক প্রতি যখন বলা হবে তখন হচ্ছে তোমার একটা পণ্যের বিক্রয় মূল্য থেকে একটা পণ্যের পরিবর্তনশীল ব্যয় তোমাকে বাদ দিতে হবে। এই গেল তোমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে তোমাকে যেটা করতে বলা হচ্ছে খ নাম্বারে, সেটি হচ্ছে তোমার সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করতে বলা হচ্ছে। সমচ্ছেদ বিন্দু, সম আয় ব্যয় বিন্দু, সমচ্ছেদ বিক্রয় একই কথা। সমচ্ছেদ বিক্রয় যখন তুমি বের করতে যাবা, সেই সমচ্ছেদ বিক্রয়টা বের করতে গিয়ে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, খ সমচ্ছেদ। এখন সমচ্ছেদ আমরা জানি দুভাবে করা যায়। সমচ্ছেদ বিন্দুটা বলছি আমরা একক প্রতি করা যায়, টাকাতেও করা যায়। এখন তোমার প্রশ্ন স্পষ্ট করছে তোমাকে সেটা কীভাবে বের করতে বলছে, সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করতে বলছে। যখন তুমি সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করবা, এটা একটা সূত্র নিশ্চয়ই তোমাদেরকে একদিন শেখানো হয়েছিল, সেটা হচ্ছে উপর হচ্ছে স্থির খরচ বা স্থির ব্যয়, আর নিচে হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে
স্থির খরচ পাশে লেখা আছে তোমার 8 লক্ষ টাকা। আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন তুমি ক নাম্বারে করেছো, সেটা কি একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি তুমি পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়েছিলা, যেটা করা আছে সেটা আমরা আর বের করতেছি না, নতুন এটা আসে। তাহলে 8 লক্ষকে যখন তুমি 80 দ্বারা ভাগ করবা, 10,000 একক, তাহলে অর্থাৎ 10,000 একক পণ্য বিক্রয় করলে তোমার সমচ্ছেদ বিন্দু হবে। আরেকবার বলি, সমচ্ছেদ বিন্দু তোমাকে বের করার জন্য যতগুলো নিয়ম আছে সেখানে সমচ্ছেদ বিন্দু দুটা মূলত বের করতে হয়। একটা হচ্ছে একক প্রতি সমচ্ছেদ বিন্দু, একক প্রতি না, এককে সমচ্ছেদ বিন্দু, আর একটা হচ্ছে টাকাতে সমচ্ছেদ বিন্দু। একক বলতে যখন বোঝাচ্ছে তুমি কতগুলো পণ্য বিক্রি করলে তোমার সম আয় ব্যয় বিন্দু হবে। অর্থাৎ আমরা সমচ্ছেদ বিন্দুর একটা সংজ্ঞা বলছিলাম, সেটা হচ্ছে এরকম, যে পরিমাণ পণ্য উৎপাদন এবং বিক্রি করলে কোনো একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়টা সমান হবে, যে বিন্দুতে আয় এবং ব্যয় এক নিরপেক্ষ থাকবে, অর্থাৎ কোনো প্রকার ক্ষতি হবে না, কোনো প্রকার লাভও হবে না, সেটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু, সম আয় ব্যয় বিন্দু। তাহলে সেই হিসাবে সমচ্ছেদ বিন্দু বা সম আয় ব্যয় বিন্দু হচ্ছে আমাদের 10,000 একক। যদি এটাকে টাকা করতে বলতো তখন এখানে তুমি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন না লিখে তখন এখানে স্থির খরচকে ভাগ করতে হতো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা। আচ্ছা, এরপর দ্বিতীয় যে অংশটা ক্ষয়ের আরেকটা অংশ তোমাকে বলছে বিক্রয় 12,000 একক হলে মুনাফার পরিমাণ কত। তাহলে আমরা মুনাফা বের করব। এখন মুনাফা বের করার জন্য আমি গত ক্লাসে বলছিলাম আমরা একটা ম্যানুয়াল পদ্ধতি বের করতে পারি, আর একটা হচ্ছে আমি সূত্রের সাহায্যে বের করতে পারি। আমি প্রথমে তোমাদেরকে ম্যানুয়ালটা যদি আমরা বের করার চেষ্টা করি, প্রথমে আসো বিক্রয় 12,000 একক, একটা পণ্যের বিক্রয় মূল্য প্রশ্নে লেখা আছে 200 টাকা করে, তাহলে 12,000 এককের দাম হচ্ছে 24 লক্ষ টাকা। আমরা জানি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল খরচ বাদ দিতে হয়, তাহলে পরিবর্তনশীল খরচ 120 টাকা করে, 12,000-এর দাম, $120 টাকা করে, 12 দাম হচ্ছে 14,40,000। 24 লক্ষ থেকে যখন তুমি 14,40,000 মাইনাস করবা, তখন থাকতেছে 9,60,000। এই 9,60,000-কে বলা হয় সিএম, দত্তাংশ অথবা অনুদান। সিএম মানে তোমরা জানো কন্ট্রিবিউশন মার্জিন, এখান থেকে বাদ দিব আমরা স্থির খরচ। আর আমাদের প্রশ্নে বলা আছে স্থির খরচ হচ্ছে 8 লক্ষ টাকা, 9,60,000 থেকে 8 লক্ষ মাইনাস করলে 1,60,000, এটা হচ্ছে মুনাফা। তাহলে আমরা মুনাফাটা কীভাবে বের করি ম্যানুয়ালি? মুনাফা বের করার একদম একই নিয়ম সবসময়ের জন্য। মুনাফা মানে জানো তুমি, মুনাফা মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে তোমাকে ব্যয়ের পরিমাণটা বাদ দিতে হবে। আমরা ব্যয়গুলোকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটাকে একত্র করলে যেটা হয় সেটা হচ্ছে মোট ব্যয়। যখন তুমি তোমার মোট বিক্রয় মূল্য থেকে মোট ব্যয়ের পরিমাণটা বাদ দিবা তখন তোমার মুনাফার পরিমাণটা আসবে। তো সেটাকে আমরা একটু ম্যানুয়ালি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে বিক্রয়। ওরা বলছে 12,000 একক যখন তুমি বিক্রি করবা তখন তোমার মুনাফা কত। তাহলে 12,000 একক পণ্য বিক্রি করতেছ, একটা পণ্যের বিক্রয় মূল্য 200 টাকা করে, তাহলে তোমার বিক্রয় মূল্য হচ্ছে মোট 24 লক্ষ টাকা। 12,000 পণ্য 200 টাকা করে যদি তুমি বিক্রি করো 24 লক্ষ টাকা বিক্রয় মূল্য হবে। এই বিক্রয় মূল্য থেকে তুমি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিবে। আমাদের পরিবর্তনশীল ব্যয় বলা হচ্ছে একটা পণ্যের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 120 টাকা। তাহলে একটা পণ্যের জন্য 120 টাকা হলে 12,000 পণ্যের জন্য হচ্ছে 14,40,000 টাকা। কোনো পণ্যের বিক্রয় মূল্য থেকে তার যখন পরিবর্তনশীল ব্যয়টা বাদ দেওয়া হয় তার নাম কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ অথবা অনুদান বা অবদান, সেটা হচ্ছে এখন 9,60,000 টাকা। সেখান থেকে আমাদের প্রশ্নে বলা আছে স্থির ব্যয় হচ্ছে 8 লক্ষ টাকা, সেই স্থির খরচটা তুমি বাদ দেবে 8 লক্ষ টাকা, তাহলে 1,60,000 টাকা যা থাকলো সেটা হচ্ছে মুনাফা। আমরা এই মুনাফাটাকে আরও একটা ভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে। সেটা কীরকম? আমরা মুনাফা সমান আমি লিখতে পারি এভাবে, বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল খরচ বিয়োগ স্থির খরচ। তাহলে বিক্রয় হচ্ছে 12,000 একক 200 টাকা করে, পরিবর্তনশীল ব্যয় 12,000 একক 120 টাকা করে, স্থির খরচ 8 লক্ষ টাকা। এই যে মুনাফা কেমনে আসে? বিক্রয় মূল্য থেকে খরচগুলো বাদ দিতে হচ্ছে। তাহলে
এখানে হচ্ছে তোমার 24 লক্ষ টাকা, এখানে হচ্ছে তোমার 12কে 1 গুণ করে 14,40,000 টাকা, স্থির খরচ হচ্ছে 8 লক্ষ টাকা, তাহলে 1,60,000 টাকা, এটা হচ্ছে তোমার মুনাফা। এভাবেও করতে পারি আমরা, জিনিসটা হচ্ছে একই। এখানে আমরা যেভাবে করলাম এই একই জিনিসটা বিক্রয় মূল্য থেকে আমরা খরচগুলোই বাদ দিচ্ছি, তাহলে মুনাফাটা আসছে। আরও একটা ওয়ে আছে আমাদের মুনাফা বের করার জন্য, তোমরা যদি একটু খেয়াল করো মনোযোগ দিয়ে সেটা পাবা। সেটা হচ্ছে এরকম, আমরা একটা সূত্র জানি, আমরা জানি সেটা হচ্ছে বিক্রয় সমান স্থির খরচ প্লাস মুনাফা, আর এখানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তো যদি আমরা অনুপাতটা করতাম তাহলে আমরা অনুপাতের একটা মান পাইতাম। তো অনুপাতটা কীভাবে করতে হয় আমরা জানি, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করার সময় কন্ট্রিবিউশন মার্জিনকে বিক্রয় দ্বারা ভাগ করতে হবে। তাহলে তোমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 80, বিক্রয় হচ্ছে 200। 80কে যখন 200 দ্বারা তুমি ভাগ করবা তখন তোমার একটা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আসবে, সেটা হচ্ছে 0.4। তাহলে আসো আমরা এটাকে এবার আর গুণন করলে বিক্রয় গুণ সিএম রেশিও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, যেটাকে আমরা বললাম, সমান উপাস্য হচ্ছে স্থির খরচ প্লাস মুনাফা। তাহলে তুমি বিক্রয় হচ্ছে তোমার 24 লক্ষ টাকা, যেটা আমরা দেখাইলাম একটু আগে, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হচ্ছে 0.4, স্থির খরচ হচ্ছে 8 লক্ষ টাকা প্লাস মুনাফা। তাহলে তুমি 24 যখন 24 লক্ষকে 0.4 দ্বারা গুণ করবা তখন 9,60,000 টাকা, আর 8 লক্ষকে এই পাশে পক্ষান্তর করলে মাইনাস সমান মুনাফা। দ্যাট মিন্স মুনাফা হচ্ছে 1,60,000 টাকা। এখন কত হচ্ছে তুমি যেভাবেই করো, ব্যাপারটা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে আমি যে ফর্মুলাতেই করি না কেন ফর্মুলাটা আমাকে জানতে হবে। সেটা হচ্ছে দুটো জিনিস বললাম, ম্যানুয়ালি করতে পারো অথবা তুমি সূত্রের সাহায্যে করতে পারো। সূত্রের সাহায্যে করে তোমাকে সূত্রটা মুখস্থ রাখতে হবে, আর ম্যানুয়ালি করলে ম্যানুয়ালি যে নিয়মটা আমরা বলি সবসময় একদম আমাদের বাস্তবতার সাথে মিলে পণ্যের বিক্রয় মূল্য থেকে পণ্যের ব্যয়গুলো বাদ দিতে হবে। ব্যয় মানে দুই রকম ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, একটা হচ্ছে স্থির ব্যয়। এই দুটো ব্যয় বাদ দিলে মুনাফা আসবে। ওকে, একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। এরপরে যে গ নাম্বার অংশটা আছে সেই গ নাম্বার অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটু প্রশ্নটা আমরা আগে বুঝি সেখানে, তারপর আমরা উত্তরে যাওয়ার চেষ্টা করব। প্রশ্নটা হচ্ছে দেখো, বিক্রয় মূল্য একক প্রতি 10% কমানো হলে, যেটা এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট, বিক্রয় মূল্য 10% কমে যাবে। অর্থাৎ তুমি আগে যে পণ্য বিক্রি করতা 200 টাকা করে, সেটা এখন আর 200 টাকা বিক্রি করবা না, সেই 200 টাকার পণ্য তুমি আরও 10% কম মূল্যে বিক্রি করবা। এখন যখন তুমি কম মূল্যে পণ্য বিক্রি করতেছো, তার মানে তোমার সব কিছুর উপরে, মুনাফার উপর ইফেক্ট আসবে, টোটাল পরিবর্তনশীল ব্যয়ের উপর ইফেক্ট আসবে। তো সেই কারণে তোমার সব কিছু চেঞ্জ হবে। কি বললো তাহলে দেখো, বিক্রয় মূল্য একক প্রতি 10% কমানো হলে এবং বিক্রয় 20,000 একক, আগে তুমি বিক্রি করতে 12,000 একক, এখন সেটা বলছে না 12,000 একক না, মনে করো তুমি এখন 20,000 একক পণ্য বিক্রি করবা, তাহলে সেক্ষেত্রে তোমার সমুচ্ছেদ বিন্দু কত হবে এবং মুনাফা কত হবে। তাহলে আমরা গ নাম্বারে করার আগে আমাদের নতুন বিক্রয় মূল্য আমরা একটু বের করব। বিক্রয় মূল্যটা কিভাবে বের করব, আগের যে বিক্রয় মূল্য ছিল সে 200 টাকা থেকে এখন 10% করে কী হয়ে যাবে, কম হয়ে যাবে। 200 টাকার 10%, আমরা এখানে একটু 200 টাকা থেকে 10% বের করব। 200 টাকার 10% মানে হচ্ছে 20 টাকা। তাহলে 200 টাকা থেকে 20 টাকা বাদ দিলে 180 টাকা, এটা হচ্ছে তোমার নতুন বিক্রয় মূল্য। ওকে, তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু একক যদি আমরা বের করতে যাই, সমচ্ছেদ বিন্দু এককটা আমাদের সূত্র একই রকম আগের মতো, স্থির খরচ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, আমি সংক্ষেপে সিএম লিখলাম। তাহলে স্থির খরচের কোনো পরিবর্তন কিন্তু হয় নাই, প্রশ্নে বলা নাই, সেহেতু আমরা স্থির খরচ ধরলাম 8 লক্ষ টাকা। আর কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হলে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল বাদ দিব। একক প্রতি বিক্রয় মূল্য আগে 200 টাকা থাকলো, এখন সেটা আর 200 টাকা নেই, সেটা হচ্ছে 180 টাকা। আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সেটা 120 টাকা। তার মানে 8 লক্ষ থাকলো স্থির ব্যয়, 180 টাকা 120 বাদ দিলে 60। এরপর যখন তুমি ভাগ করবা সেটা কত টাকা আসে সেটা হচ্ছে দেখার বিষয় এখন। তাহলে 8 লক্ষকে আমি ভাগ করব 60 দ্বারা। তাহলে 8 লক্ষকে যখন তুমি 60 দ্বারা ভাগ করবা 13,333.33 আসে। 13,333.33 না লিখে আমরা এটাকে 34 লিখবো, কারণ একক কখনো ভগ্নাংশে লেখা যায় না, এককটাকে তুমি একটা পূর্ণ সংখ্যা লিখতে হবে। কারণ আমরা 13,333.33কে আমরা 34 লিখলাম। অর্থাৎ তুমি যদি সমচ্ছেদ বিন্দু বের করতে যাও সূত্র একই,
পার্থক্যটা কি দাঁড়ালো এখানে? আগেটাও সমচ্ছেদ বিন্দু, এখানেও সমচ্ছেদ বিন্দু। সেখানে পার্থক্য হচ্ছে আগে তুমি পণ্য বিক্রি করতে 200 টাকা ধরে, 200 টাকা ছাড়া যখন তুমি বিক্রি করতে তখন তোমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ছিল 80 টাকা। আর এখন তুমি 10% দাম কমাই ফেলতেছো। 10% দাম যখন তুমি কমাচ্ছ বিক্রি মূল্য, আগে 200 টাকা, তার চেয়ে 10% মানে 20 টাকা কমে যাবে। নতুন বিক্রি মূল্য হচ্ছে আমার 180 টাকা। সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন মার্জিন 60 টাকা। আর কন্ট্রিবিউশন মার্জিন পরিবর্তন মানে তোমার সব কিছুই কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এইগুলো আমাদের নতুন সমচ্ছেদ বিন্দু। এখন তোমাকে বলছো তুমি যদি 20,000 পণ্য বিক্রি করো তাহলে তোমার মুনাফা কত? তাহলে আমরা মুনাফা বের করার জন্য আমরা এতক্ষণ যেগুলো শিখছিলাম সেই জিনিসটা আবার একবার প্রয়োগ করি। আমি যদি ম্যানুয়ালটাই করার চেষ্টা করি, তোমরা যদি ম্যানুয়ালটাকেই মনে রাখার চেষ্টা করো। প্রথমে আসো আমাদের বিক্রয়, 20,000 একক বিক্রি করতেছি। এবার কিন্তু আর 200 টাকা করে না, নতুন বিক্রি মূল্য হচ্ছে আমার 180 টাকা করে। তাহলে 20,000 একক 180 টাকা করে। তাহলে সেই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হচ্ছে 36 লক্ষ টাকা। বিক্রয় মূল্য থেকে আমি যেটা বাদ দিব সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন পরিবর্তনশীল ব্যয় 20,000 পণ্য, তবে আমার একটা পণ্যের পরিবর্তনশীল ব্যয় 120 টাকা করে। লক্ষ 24 লক্ষ টাকা। তাহলে তোমার যখন তুমি 36 লক্ষ থেকে 24 লক্ষ মাইনাস করবা, যা থাকবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। সেই কন্ট্রিবিউশন মার্জিন তাহলে হচ্ছে তোমার 12 লক্ষ টাকা। আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে তুমি স্থির খরচটা মাইনাস করবা। স্থির খরচ তোমার প্রশ্নে লেখা আছে 8 লক্ষ টাকা। দ্যাট মিন্স এই যে 4 লক্ষ টাকা থাকলো সেটা হচ্ছে মুনাফা। তাহলে তুমি মুনাফাটা এভাবে বের করতে পারো, অথবা তুমি চাইলে ফর্মুলা দিয়েও বের করতে পারো। তাহলে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ফর্মুলাগুলো জানতে হবে, বিশেষত পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়ের পার্থক্য সংজ্ঞা এবং নির্ণয় করা বা বোঝাটা জানতে হবে। আর ফর্মুলাতে তুমি মানগুলো বসাইতে হবে। যে ফর্মুলাগুলো আমরা আলোচনা করছি তোমার বইতে আছে, তোমাদের খাতায় লেখা আছে, সেগুলো বারবার দেখবা একটু। ফর্মুলার মধ্যেই তোমার নিয়ম অনুযায়ী মানগুলো বসাবা। মানগুলো বসানোর পরে যোগ বিয়োগ গুণ ভাগ করলে তোমার আনসারটা চলে আসবে। একটা অঙ্ক অবশ্যই আসবে এই অধ্যায় থেকে, সেই কারণে খুব ভালোভাবে করার চেষ্টা করবা। আশা করি সবাই ক্লাসটাকে বারবার দেখবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, খাতা কলম নিয়ে করবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিসে না থাকলে এগুলো অবশ্যই ভুলে যাবা। যতই ভালো স্টুডেন্ট হও না কেন তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।